শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রঃ আজেধমানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহন্তং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যাতে অয়নায়। ভক্তি দিয়ে শক্তির আরাধনা এবং সেই শক্তিকে মানুষের শুভত্বের কাজে লাগানো, এই ব্রত বয়ে নিয়ে চলেন অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। যশস্বী এবং নক্ষত্রেরা তাই ভালো থাকার লক্ষ্যে বারবার খুঁজে নিয়েছেন সোহিনী নামক ধ্রুবতারাটিকে। জ্যোতিষবিদ্যার জ্ঞানকে পরোপকারে বিলিয়ে দেবার দর্শন নিয়ে লিখে চলেছেন একের পর এক বই। असतो मा सद्गमय तमस मा ज्योतिर्गमय। নমস্কার, আমি রূপালী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ভারতে 6 সংখ্যার না অনেক কিছু রয়েছে, যেমন আমাদের 6 ঋতু, আমাদের তার সাথে সাথে 6 রিপু, আমাদের 6 বেদান্ত, আমাদের 6 দর্শন। 6 দর্শন হচ্ছে ন্যায়, সাংখ্য, পাতঞ্জল, বৈশেষিক, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। আর 6 বেদান্ত শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্প। এই জ্যোতিষ চর্চা আমি আজকে যিনি রয়েছেন তার কাছেই শুনেছি যে সুদূর মেসোপটেমিয়ায় নাকি শুরু হয়েছিল, কিন্তু সেটার সংস্করণ করে একটা নতুন দিগন্ত খুলে গেছে জ্যোতিষশাস্ত্রে, যেটা আজকের জ্যোতিষ, যে জ্যোতিষের ওপর গোটা বিশ্ব, যে গণনার ওপর গোটা বিশ্বের প্রতিটি ক্যালকুলেশন দাঁড়িয়ে আছে। এখন প্রচুর মানুষ ভারতীয় জ্যোতিষশাস্ত্রের প্রতি অনুগত হয়ে যাচ্ছে। সেই জ্যোতিষের ভাণ্ডার কিন্তু, এই যে অফুরান ভাণ্ডারটা শুরু কিন্তু প্রচলিত অর্থে এবং আক্ষরিক অর্থে ভারতবর্ষে। কারণ অনেক জিনিসই একটা জায়গাতে শুরু হয়, কিন্তু সেই শুরুটার চারা গাছটাকে একটা বটবৃক্ষ তৈরি করে আর একটা বাগানে গিয়ে। তখন কোন ছোট টবে চারা গাছ হয়েছিল তার থেকে কিন্তু কোন বাগানে বটবৃক্ষ তৈরি হয়েছে সেটারই প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং কৃতিত্ব একই জায়গাতে দাঁড়িয়ে থাকে। তাই ভারতবর্ষের এই জ্যোতিষ শাস্ত্রকে গোটা বিশ্বের দরবারে যিনি পৌঁছে দিয়েছেন তার কর্মকাণ্ড তো দেখছেনই। দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ দর্শন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম সোহিনী শাস্ত্রী আমাদের এই আজকের অনুষ্ঠানের মধ্যমণি। নমস্কার সোহিনীদি, স্বাগত। নমস্কার রূপালী, কেমন আছো? কি ভালো লাগছে, মানে সেই স্ট্রবেরি আইসক্রিমের মতো লাগছে তোমার। হ্যাঁ, এই কালারটা আমার খুব প্রিয়, খুব মিষ্টি, খুব আইসুদিং কালার, কিন্তু তোমাকেও খুব সুন্দর কিন্তু ডার্ক লাগছে। এবং কালারটা খুব সুন্দর, বাটল গ্রিন কালার, একদম বুধের রং, একদম গ্রিন সবুজ বুধের কালার, এবং খুব ভালো লাগছে। পান্না সবুজ একদম।
একদম পান্নার যে কালারটা হয় না সেই রংটা, মানে একদম যেটা ব্রাজিলিয়ান পান্না, ডার্ক গ্রিন, যেটা সাধারণত আমরা দিয়ে থাকি হচ্ছে লেখাপড়ার জন্য। আচ্ছা, যাই হোক, আজকে এমন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব রূপালী, যেটা আমি কখনোই টিভিতে আলোচনা করিনি, কোনো টেলিভিশনে। যদিও এটা নিয়ে আমি বিভিন্ন কিছু ম্যাগাজিনে লেখালেখি করেছি। তো এটা হচ্ছে সাধু সর্পদোষ। আমি তো এই শব্দটাই শুনি। হ্যাঁ, তুমি প্রথমবার শুনলে সাধু সর্পদোষ। এবং কখন সাধু সর্পদোষটা ফর্ম হচ্ছে? যখন কারোর জন্মছকে কেতু এবং শনি একই রাশিতে অবস্থান করছে, স্যাটার্ন এবং কেতু একই রাশিতে অবস্থান করছে, তখন সেটাকে বলা হচ্ছে সাধু সর্পদোষ। একটা রাশিতে 6 ডিগ্রির মধ্যে, 6 ডিগ্রির ব্যবধানের মধ্যে শনি এবং কেতুকে থাকতে হবে। ধরো শনি রয়েছে 12 ডিগ্রিতে, কেতুকে থাকতে হবে 17 ডিগ্রির মধ্যে। তাহলে কিন্তু 12 থেকে 18 মানে 6 ডিগ্রি। তার মানে কেতু এবং শনি 6 ডিগ্রির মধ্যে অবস্থান করে আছে, তখন সেটা কিন্তু সাধু সর্প দোষ হয়ে গেল। সেইটাতে তুমি পূর্ণ সাধু সর্প দোষের ফল তোমাকে ভোগ করতে হবে। পার্শিয়াল সাধু সর্প দোষ কখন আসছে? যখন শনি 12 থেকে 14 ডিগ্রির পরে কেতু অবস্থান করে আছে, তখন সেটাও কিন্তু একই রাশিতে অবস্থান করেছে। শনি 10 ডিগ্রিতে রয়েছে, কেতু 24 ডিগ্রিতে রয়েছে, তার মানে 14 ডিগ্রি পিছনে চলে গেল। তখন কিন্তু সাধু সর্পদোষ ক্রিয়েট হচ্ছে, কিন্তু তার তখন তুমি মধ্যম রেজাল্ট পাচ্ছ, মানে পার্শিয়াল রেজাল্ট পাচ্ছ। আর একদম লিটিল মিনিমাইজ যখন শনি রয়েছে 6 ডিগ্রিতে আর কেতু রয়েছে 28 ডিগ্রিতে, তখন কি হলো? 22 ডিগ্রির ব্যবধান হয়ে গেল। তখনও সাধু সর্পযোগ সৃষ্টি হলো, কিন্তু তার ফল পাবে তুমি 30%। এবার আমি আসবো যে সাধু সর্পযোগে সর্প হচ্ছে কেতুর সিম্বল আর সাধু হচ্ছেন শনি, যোগী প্ল্যানেট। আমরা কিন্তু কখনো কখনো এটাকে যোগী সর্পদোষও বলা হয়, কখনো কখনো এটাকে সাধু সর্পদোষও বলা হয়। এবং এই সাধু সর্পদোষ একটা মানুষের জীবনে লগ্ন থেকে 12 নাম্বার ঘর মানে দ্বাদশ ভাব পর্যন্ত থাকলে তার জন্য একটা মানুষের জীবনে কি ফল আসতে পারে। তার আগে আমি একটু জিজ্ঞেস করিনি, কাল সর্প মানে কি রাহু আর শনি? রাহু কেতু। ও, রাহু কেতু সবসময় অপোজিটে অবস্থান করে। রাহু সবসময় কেতুর অপোজিটে থাকবে এবং কেতু সবসময় রাহুর অপোজিটে থাকবে। মানুষের বিশাল ক্ষতি হয়, সেটা আমরা সাধু সর্পদোষও তাই, সেটা আমরা কেউ জানি না। না, সাধু সর্পদোষও কিন্তু তাই, সেম ক্ষতি হয়। সাধু সর্পদোষ তাহলে বিভিন্ন ঘরে থাকলে তুমি বলছো। এবার দেখো, শনি কেতুর অবস্থানের উপর ডিপেন্ড করছে, এবং আমি ব্যাখ্যা করলাম যে শনি এবং কেতু কত ডিগ্রির মধ্যে অবস্থান করলে একই রাশিতে তখন সাধু সর্পদোষ ফর্ম করছে। এবার লগ্নে যদি কারোর শনি এবং কেতু থাকে, তাহলে লগ্নটা কিন্তু আমাদের ডিগনিটি, আমাদের পার্সোনালিটি, আমাদের শারীরিক, আমাদের সাকসেস, আমাদের সফলতা। শনি লগ্নে মানে জীবনের তার সবকিছুই বড্ড দেরিতে। শনি এবং কেতু যদি লগ্নে একসঙ্গে যোগী সর্পদোষ অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? জীবনের প্রত্যেকটা কাজ কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। আমি যাই কাজ করব প্রত্যেকটাতে কিন্তু আমার ডিলে, কোনো কাজ কিন্তু আমি মানে ইন টাইম আমি কিন্তু কমপ্লিট করতে পারছি না, যে এই টাইমের মধ্যে আমার কমপ্লিট হবে না। যে কাজটা আমার এই সালে হওয়ার কথা সেই কাজটাই হবে কিন্তু 5 বছর বাদে বা 3 বছর বাদে। এটা হচ্ছে যদি কারোর লগ্নে শনি এবং কেতু একত্রে অবস্থান করে থাকে, তার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা বাধা। ইভেন মাঝে মধ্যে তার প্রচণ্ড মতো ডিপ্রেশন আসে, তার মধ্যে প্রত্যেকটা কাজের প্রতি প্রচণ্ড খুঁতখুঁতে, প্রত্যেকটা কাজ মানে যে কাজটাই করছে তার নিজের কাজের প্রতিও তার একটা কনফিউশন থাকে, তার যারা ভেরি ক্লোজার তাদের কাজের উপরেও কনফিউশন থাকে। এটা লগ্নে যখন শনি এবং কেতু অবস্থান করছে তখন কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। এরপরে আমি আসবো যে লগ্নের দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবটা হচ্ছে কিন্তু অর্থের ঘর, এবং এটা আমাদের জীবনের একটা প্রচন্ড ইম্পর্টেন্ট মানে দিক অবশ্যই, এবং সেটার জন্য দরকার দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর শুধু অর্থ বলে না, দ্বিতীয় ঘর কিন্তু ফ্যামিলি রিলেটিভস। দ্বিতীয় ঘর থেকে কিন্তু আমাদের গলা, আমাদের ভয়েস, এবং দ্বিতীয় ভাব থেকে হচ্ছে যে আমার সার্কেলে যে সমস্ত মানুষজন আছে তারা আমার সঙ্গে কীরকম আচরণ করবে, কীরকম বিহেভিয়ার করবে, সেটাও কিন্তু দ্বিতীয় ভাব থেকে আসে, দ্বিতীয় ঘর থেকে বিচার হয়। শনি কেতু থাকা মানে প্রথম কথা হচ্ছে যে অর্থনৈতিক দিকটা সারা জীবনে কিন্তু প্রেশারের মধ্যে থাকা, অত্যধিক পরিশ্রম
করে আমি যে ইনকামটা ডিজার্ভ করব সেই ইনকামটা কিন্তু আমার সেই ডিজারেবল ইনকামটা আসবে না। আমি যদি ডিজার্ভ করি যে আমি 10,000 পাবো, দিনের শেষে পাবো কিন্তু সেটা তার ঠিক হাফ 5,000, কিন্তু 10,000-এ রিচ করতে পারছি না। ইভেন প্রত্যেকটা অর্থনৈতিক ক্ষেত্রে আমি কোনো কিছু ইনভেস্টমেন্ট করছি তাতে বাধা, আমি যে গেনার হতে চাইছি সেই ক্ষেত্রে বাধা, ইভেন প্রচুর জলের মতো অর্থ খরচ। অর্থভাবে দেখো শনি দৃষ্টি দ্বিতীয়ভাবে কিন্তু অর্থ দিচ্ছে, কিন্তু দ্বিতীয়ভাবে যখন শনি সেই মানুষটাও কিন্তু একটু কৃপণ হয়। শনি কেতু যখন লগ্নের দ্বিতীয়ভাবে থাকে তখন কিন্তু তার মধ্যে একটু কৃপণতা থাকে, সে কিন্তু হাত খুলে খরচা করতে পারে না এবং তার আত্মীয় স্বজন খুব একটা ভালো হবে না, সে তাদের থেকে মেন্টাল সাপোর্ট পাবে না এবং তার সার্কেলের লোকজনরাও তার প্রতি কিন্তু খুব একটা কাইন্ডনেস রাখবে না বা লাভিং কেয়ারিং হবে না, সেই দিকটাও কিন্তু তার একটা সমস্যা। এবার আসবো লগ্নের তৃতীয় ঘরে যদি শনি কেতু থাকছে, যখন যোগী সর্পদোষ হচ্ছে, সেই ক্ষেত্রে প্রথম কথা ভাই বোনের অভাব। শনি কেতু যদি লগ্নের তৃতীয়ভাবে থাকে সেটাকে শিবলিং ঘর বলা হয়, ভাতৃস্থান বা বোনের স্থান। সেখানে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তার পেরেন্টসের দ্বিতীয় সন্তান হয় না, অথবা হলেও সেটা মিসক্যারেজ বা নষ্ট হয়ে যায়। সুতরাং সারা জীবন ভাই বোনের যে একটা আদর বা ভালোবাসা বা একসঙ্গে যে বড় হওয়া, যে একসঙ্গে 2-3টে ভাই বোন, সেইটা কিন্তু হয় না। যদিও বা তার ভাই বোন থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানসিক বিকৃতি থাকে সেই সমস্ত ভাই বোনের, অথবা ফিজিক্যালি ডিসেবল হয়, অথবা দেখা যায় ভাই বোন কন্টিনিউয়াসলি যার যোগী সর্পদোষ রয়েছে তার পিছনে সারাটা জীবন শত্রুতা করে গেল, নিজের ভাই, নিজের বোন, নিজের দিদি সারাটা জীবন শত্রুতা করে গেল, ঘরটাই ডিস্টার্ব। এবং সে যে পরিবেশের মধ্যে থাকবে সেই পরিবেশটাও কিন্তু ভালো হয় না, সেই পরিবেশের লোকজনও কিন্তু তার জন্য ভালো হয় না। ইভেন যোগী সর্পদোষ লগ্নের তৃতীয়ভাবে থাকলে তাকে মানে তার স্যালারি হয়তো খুব কম, কিন্তু কম স্যালারিতেই তাকে বিভিন্ন জায়গায় প্রচণ্ড ঘুরে ঘুরে কাজ করতে হয়। আজকে সে কলকাতায় থাকছে, কালকে হয়তো আরেকটা জায়গায় রয়েছে, মানে জেলা টু জেলা ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, দৈহিক পরিশ্রম, মানসিক পরিশ্রম, সংসার থেকে ডিট্যাচমেন্ট, কিন্তু অর্থ কম। সেটাও কিন্তু একটা না প্রাপ্তি। এবং তৃতীয়ভাবে যখন যোগী সর্পদোষ তৈরি হয় তখন একটা মানুষের মধ্যে কোনো কিছু করার স্পৃহা বা আগ্রহটা অনেক দেরিতে জাগে। মানে ধরো আমি একটা নতুন কাপড় কিনবো, সেইটা আমার যথার্থ সময় সেই ইচ্ছাটা করলো না, অনেক দেরিতে, হয়তো পুজো চলে গেল তখন আমি ভাবলাম যে যাই আমি একটা নতুন বস্ত্র কিনি। এই যে সব সময় আগ্রহটা অনেক দেরিতে আসে। লগ্নের চতুর্থ ঘরে যদি যোগী সর্পদোষ থাকে, প্রথমেই বলবো আমি যে বাস্তু, আমি যে বাড়ির মধ্যে আছি, আমি যে গৃহের মধ্যে আছি, তাতে দোষ থাকবেই। বেশিরভাগ ক্ষেত্রে সেটা পুরনো বাড়ি হয়ে থাকে, অত্যধিক পুরনো বাড়ি, এবং তার মধ্যে নানা রকম সমস্যা থেকে থাকে। বাস্তু ইনকারেক্ট হবে, নয় বাস্তুর মাটি ঠিক হয় না, হয়তো দেখা গেল উত্তর পূর্ব দিকে বাথরুম পড়েছে, মানে কোনো না কোনো বাস্তুর একটা সমস্যা থাকবেই। এবং যে গৃহে আমি থাকছি সেখানে আলো বাতাস কম, দেয়াল স্যাঁতস্যাঁতে, বাড়ির লোকজন কন্টিনিউয়াসলি অসুস্থ হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই সমস্ত বাড়িতে মহিলারা খুব অসুস্থ থাকে কন্টিনিউয়াসলি। পুরুষদের থেকেও মহিলাদের শারীরিক অসুস্থতাটা বেশি হয় যদি লগ্নের চতুর্থভাবে যোগী সর্পদোষ থাকে। কিন্তু হ্যাঁ, এদের পড়াশোনার ব্রেন কিন্তু ভালো হয়, ইনোভেটিভ চিন্তা ভাবনা থাকে, এরা কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করে, বেশিরভাগ ক্ষেত্রে এদের কিন্তু রিসার্চ করার টেন্ডেন্সি থাকে, এবং দেখা যায় এরা বিখ্যাত সায়েন্টিস্টও হয়। এটা কিন্তু একটা পজিটিভ এফেক্ট, পজিটিভ ফল। যাদের লগ্নের চতুর্থ ঘরে বা চতুর্থ ভাবে শনি কেতু থাকে তারা কিন্তু সায়েন্স সাবজেক্টটা খুব পছন্দ করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু রিসার্চ করে। কিন্তু মায়ের সঙ্গে এদের সম্পর্ক খুব একটা ভালো থাকে না, এবং প্রায় দেখা যায় যে এদের মাকে এরা খুব তাড়াতাড়ি হারায়, মাতৃবিয়োগ খুব তাড়াতাড়ি হয়। নয় জন্মের পর 1 থেকে 11 বছর বয়সের মধ্যে মাতৃবিয়োগ হবে, অথবা 30 থেকে 37 বছর বয়সের মধ্যে, অথবা 50-55, সেটা ঠিক আছে, অতদিন পর্যন্ত মাকে পাওয়া। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মায়ের ক্যান্সার জনিত কারণে মায়ের মৃত্যু হচ্ছে,
এটা চতুর্থ ভাবে যদি শনি কেতু যোগী সর্পদোষ থাকে। লগ্নের পঞ্চম ভাবে যদি যোগী সর্পদোষ থাকে, তাহলে প্রথমেই আমি বলবো যে জায়গাটাকে ড্যামেজ করে সেটা মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের যে রিপ্রোডাক্টিভ অঙ্গ সেইটাকেই কিন্তু শিথিল করে দিচ্ছে, সেটাকেই কিন্তু কমজোর করে দেয়। এবং এদের মধ্যে কিন্তু কোনো কিছুর প্রতি, প্রথম কথা সৌন্দর্যের প্রতি একটা আগ্রহ কম থাকে। আচ্ছা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসার বা রোম্যান্স সেইটার প্রতি আগ্রহ কম থাকে। ইভেন সন্তান ধারণের ক্ষমতা এদের অনেক কম হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের বন্ধ্যাত্ব রোগ হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মিসক্যারেজ হয়ে যায় প্রচুর পরিমাণে। এবং এদের সব সময় একটা ডিপ্রেশন, সব সময় কনসেন্ট্রেশন প্রবলেম, প্রচণ্ডভাবে মানসিক বিকারগ্রস্ত, সব কিছুতে অপরকে সন্দেহ করা, নিজের পার্টনারকে প্রচণ্ডভাবে সন্দেহ করা। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এদের শারীরিক নানা রকম সমস্যা আসে। যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত জাতক জাতিকার সন্তান থাকেও, পরবর্তীকালে সন্তান এদের সঙ্গে দ্বিচারিতা করে এবং বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক কখনোই সুস্থ সম্পর্ক হয় না। সন্তানের জন্য পিতামাতা প্রাণপাত করছে, কিন্তু বড় হয়ে সন্তান কিন্তু পিতামাতাকে ভুলে যাচ্ছে। সন্তানের থেকে কিন্তু পিতামাতা প্রচণ্ডভাবে মানসিক আঘাত পায়। ছোট বয়স থেকে সন্তানের সঙ্গে একটা মানসিক ডিফারেন্স তৈরি হয়ে যায় যখন লগ্নের পঞ্চম ভাবে যোগী সর্পদোষ থাকে এবং বিজনেস পার্টনারের সঙ্গে মানসিক একটা ডিস্টারবেন্স থাকে। ধরো সে বিজনেস পার্সন এবং সে ইন্ডিভিজুয়াল বিজনেস করছে না, পার্টনারশিপ বিজনেস করছে। কন্টিনিউয়াসলি পার্টনারের সঙ্গে তার একটা মানসিক একটা দ্বন্দ্বতা, সব সময় একটা মানসিক প্রতিদ্বন্দ্বিতা, এবং সেটার কারণের জন্য বিজনেস লস্ট। এবং যদি লগ্নের ষষ্ঠভাবে যোগী সর্পদোষ থাকে, প্রথম কথা বলবো এদের জীবনে প্রচুর প্রচুর শত্রু থাকে। কিন্তু যেহেতু লগ্নের ষষ্ঠ ভাব শত্রুর ঘর, শনি স্বয়ং অবস্থান করে থাকেন, কেতু স্বয়ং অবস্থান করে থাকে, এরা কিন্তু শত্রুজয়ী হয়ে শত্রুতা উৎপন্ন করবে, কিন্তু শত্রু এদের ক্ষতি করতে পারবে না। হয়তো মানসিকভাবে এদের আঘাত এরা পাচ্ছে, অতি প্রিয়জনের কাছ থেকে শত্রুতা দেখতে পাচ্ছে, কিন্তু এদেরকেও ক্ষতি করতে পারবে না। এবং এদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির যোগ খুব স্ট্রং থাকে। এরা কিন্তু সরকারি উচ্চপদস্থ অফিসার হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কম্পিটিটিভ এক্সামে এরা দুর্দান্ত রেজাল্ট করে। যোগী সর্পদোষ কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রচণ্ড ভালো ফল দেয়, কিন্তু আবার অফিসে, নিজের পরিবারে, যে পরিবারে বিয়ে হয়েছে সেই সমস্ত পরিবারের লোকজনের সঙ্গে আজীবন একটা শত্রুতা তৈরি করে দেয়। এবং আরেকটা জিনিস, রোগ হলে এদের সহজে সারতে চায় না, আর রোগ সহজে ধরাও পড়ে না, এবং যখন ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে যায়, কঠিন অবস্থায় গিয়ে ধরা পড়ে। যার জন্য যাদের যোগী সর্পদোষ রয়েছে তাদের কিন্তু জীবনের শারীরিক ব্যাপারে সর্বক্ষেত্রে কন্টিনিউয়াসলি কিন্তু সাবধানে থাকা উচিত, প্রচণ্ড সতর্কতা অবলম্বন করা উচিত। এবার সপ্তম ঘরে যদি থাকে, দেখো লগ্নের সপ্তম ভাবে যদি শনি এবং কেতু একসঙ্গে অবস্থান করে থাকে এবং এটা সেটা যদি উইদিন 6 ডিগ্রির মধ্যে হয়, তাহলে সেটা কিন্তু কিছুটা হলেও খারাপ ফর স্পাউস, পার্টনারশিপের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে এবং বিবাহের পর পোস্ট ম্যারিটাল লাইফের ক্ষেত্রে। প্রথম কথা, এদের বিবাহ হতে অনেক দেরি হয়। দ্বিতীয়ত হচ্ছে ইন্টার কাস্ট, ইন্টার কালচার অথবা ইন্টার রিলিজিয়ান ম্যারেজ হয়। সেই ম্যারেজটাকে মানাতে বা সেই কালচারটাকে অ্যাডাপ্ট করতে বহু সময় লেগে যায়। নাম্বার লাভ ম্যারেজ তো হয়, লাভ ম্যারেজ তো হয়, ডেফিনেটলি লাভ ম্যারেজ হয় এবং ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে একটু এজে গিয়ে বিয়ে হয়, খুব একটা আর্লি ম্যারেজ হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সপ্তম ভাবে যদি কারো যোগী সর্পদোষ তৈরি হয়েছে, তারা সব সময় 33 বছর বয়সের পর বিবাহ করে। 33 বছর বয়সের আগে এদের কিন্তু বিবাহ খুব একটা হয় না। 33 অথবা 39 বছর বয়সে গিয়ে এরা বিয়ে করে, দেরিতে বিয়ে করে, অনেকটা ম্যাচিওর লেভেলে বিয়ে করে, কিন্তু তারপরে যেটা আমরা এক্সপেক্ট করতে পারি যে অনেকটা ম্যাচিওর ব্রেন অনেক দিন বাদে বিয়ে করলো, তার মানে এদের পরবর্তী জীবনটা সুখের হবে, কিন্তু খুব একটা হয় না। স্পাউসের সঙ্গে কন্টিনিউয়াসলি একটা ভুল বোঝাপড়া, একটা কনফ্লিক্ট চলে, শারীরিক ঠিকঠাক থাকে না দুজনেরই। ইভেন যোগী সর্পদোষ সপ্তমভাবে থাকার জন্য যে মানুষটিকে তারা বিবাহ করে, সেটা স্ত্রী হোক বা হাজবেন্ড, তারও একটা শারীরিক সমস্যা কন্টিনিউয়াসলি থাকে।
ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে ডাউনফল হতে পারে, এবং সেটাও ডিউ টু এনিমিটি। তুমি খুব ভালো ব্যবসা করছো, কারণ শনি সবসময় স্টেবল বিজনেস দেয়, ইনকাম তোমার মোটামুটি স্টেবল আছে, হঠাৎ করে তোমার সঙ্গে কেউ শত্রুতা করলো, তোমার বিজনেসটা ডাউনফল হয়ে গেল ডিউ টু এনিমিটি। সেটা ফ্যামিলির তরফ থেকে আসতে পারে, সেটা তোমার বিজনেস পার্টনারের তরফ থেকে হতে পারে, সেটা আদার সাইড থেকেও হতে পারে। সাডেন ডাউনফল যোগী সর্পদোষ সপ্তমভাবে থাকলে কিন্তু এটা প্রচণ্ডভাবে হয়। আরেকটা জিনিস হয়, যেটা সপ্তমভাবে যদি যোগী সর্পদোষ থাকে, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় মানুষ সঠিক নির্বাচন, সেটা বিজনেস পার্টনার হোক, লাইফ পার্টনার হোক, বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকে। এবার আসবো লগ্নের অষ্টমভাবে যদি শনি এবং কেতু থাকে, অবশ্যই গুপ্তরোগের শিকার, পেটে আলসার, কোলন রিলেটেড প্রবলেম, প্রস্টেট প্রবলেম, বেশিরভাগ ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, লিভারে ক্যান্সার, গাইনিক অসুবিধা, ইউট্রাস ক্যান্সারের জন্য বাদ যাওয়া, প্রচণ্ড কঠিন অসুখ হয় এবং জটিল থেকে জটিলতম অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা থাকে। অষ্টমভাবে শনি এবং কেতু থাকার ফলে কি হয়, এরা দীর্ঘায়ু হয়, কিন্তু দীর্ঘায়ু জীবন প্রাপ্ত হওয়ার পরেও সারাটা জীবন কিন্তু রোগ ভোগ প্রচন্ড, এবং শেষ জীবনে এদের বেডরিডেন থাকতে হয়। শেষ জীবনটা না, কন্টিনিউয়াসলি ভোগান্তি, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সিভিয়ার নিউরো প্রবলেম, না হলে একটার পর একটা অপারেশন, কোনো না কোনো কঠিন রোগ, এবং সেটা অনেক দেরিতে গিয়ে ধরা পড়া, তারপরে তার ট্রিটমেন্ট শুরু হওয়া। মানে ধরো আজকে একটা অসুখ হয়েছে, সেটা সারতে 1.5-2 বছর টাইম লাগলো, আবার 1 বছর গ্যাপ, আবার একটা অসুখ, কন্টিনিউয়াসলি ভোগান্তি, কারণ এটা হচ্ছে মৃত্যুর ঘর। কিন্তু আয়ুর ঘরও তো বলা হয়ে থাকে অষ্টম ভাব, অষ্টম ভাব বা অষ্টম ঘরে শনি থাকলে সে কিন্তু দীর্ঘায়ু জীবন প্রাপ্ত হয়, কিন্তু কন্টিনিউয়াসলি তাকে কঠিন রোগ ভোগ সহ্য করতে হয়। স্বামীর পরিবারের থেকে বা স্ত্রীর পরিবারের, ইমিডিয়েট ফ্যামিলির যারা আত্মীয় স্বজন, কোনোদিন তারা সেই মানুষটাকে যথার্থভাবে গ্রহণ করতে পারে না, ডিউ রেসপেক্ট দেবে না। ইভেন দেখা যায় তারা যেখানেই কাজ করুক সেখানে শত্রুতা, ইভেন তার আন্ডারে কাজ করছে লোকজন, সেই হয়তো স্যালারি পে করছে, কিন্তু তার আন্ডারে যারা রয়েছে তারাও তাকে জেলাসি করছে, মাসের শেষে তার থেকেই স্যালারি নিচ্ছে, তার স্যালারিতেই তাদের দিন চলছে, কিন্তু তবুও তারা রেসপেক্ট দেবে না এবং তার পিছনেই ষড়যন্ত্র করবে। তার সামনে, বসের সামনে খুব ভালো, বাইরে বেরিয়ে গিয়ে বসের নামে নিন্দে। এটা কিন্তু যোগী সর্পদোষ অষ্টমভাবে থাকলে হয়, এবং প্রায়শই দেখা যায় যে গাড়ি থেকে দুর্ঘটনা হওয়ার যোগ থাকে। এরপরে আমি আসবো, সে নিজে চালাতেও পারে, আবার আর কেউ, সেটা ফ্রম সেলফ ড্রাইভিংও হতে পারে, সেটা রোড অ্যাক্সিডেন্টও হতে পারে, আবার সেটা ড্রাইভার চালাচ্ছে সেটাও হতে পারে। এরপরে আসবো ভাগ্যস্থানে শনি এবং কেতু যোগী সর্পদোষ, ভাগ্যের সবকিছুই বড্ড দেরিতে, সানরাইজ হচ্ছে কিন্তু ভীষণ দেরিতে, যেটা আমরা এক্সপেক্ট করি যে 5টা থেকে 6টার মধ্যে একদম আলো ফুটবে, সানরাইজটা হলো বড্ড বেশি মেঘ, বৃষ্টি, অন্ধকার, হয়তো সূর্যটাই দেখতে পেলাম সকাল 9টার পরে। ঠিক একটা মানুষের জীবনে ভাগ্য, নবম স্থান, ভাগ্যস্থান অত্যধিক ইম্পর্ট্যান্ট হাউস, সেই ইম্পর্ট্যান্ট হাউসে স্বয়ং শনিদেব অবস্থান করে আছেন সঙ্গে কেতুকে নিয়ে। জীবনের সব কিছুই সম্ভব, কিন্তু বড্ড লেটে। লাইফে যখন যেটা প্রপার রিকোয়ারমেন্ট তখন সেটা পাচ্ছে না, পাচ্ছে যখন তার বয়সটা পেরিয়ে যাচ্ছে। একটা মানুষ যুবাবস্থায় সাজতে খুব ভালোবাসে, কিন্তু তার জন্য তার অর্থ দরকার, ঠিক, তার মনের আনন্দ দরকার। সে হয়তো সাজছে, ভালো গয়না, ভালো শাড়ি, ভালো বস্ত্র সব কিছু পেল, কিন্তু 60 বছর বয়সের পর গিয়ে যখন হয়তো তারা সাজতেই ভালো লাগছে না। একটা মানুষ কখন সাজে? যখন তার ইয়াং এজ, তাকে দেখতে সুন্দর। যতদিন পর্যন্ত একটা মানুষের মধ্যে আনন্দ স্ফূর্তি থাকে, দেখতে ভালো লাগে, ততদিন পর্যন্ত সাজতে ভালো লাগে। শারীরিকভাবে সক্ষম থাকে, সক্ষম যতক্ষণ, এবং মানসিকভাবে যখন আনন্দিত থাকে, কিন্তু তার জীবনের সবই হচ্ছে, কিন্তু বড্ড লেট রাইজিং, সবকিছুই তার জীবনের দেরি। কিন্তু হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা বিদেশে সফলতা পায়, এবং এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রফেসর, ডাক্তার, প্রিস্ট, জাজ হওয়ার যোগ থাকে। সেটা কিন্তু একটা গুড কানেকশন। লগ্নের দশমভাবে
যোগী সর্প দোষ। বেশিরভাগ ক্ষেত্রে এরা সরকারি চাকরি করে, কখনো কখনো দেখা যায় যে এরা ডাক্তার হয়, কখনো কখনো এরা একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, কখনো কখনো এরা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে। কিন্তু এরা যতটা এফার্ট দেয়, যতটা পরিশ্রম করে, সেই অনুযায়ী রিটার্ন 30% পায় দশমভাবে। আর একই জায়গায় বহুদিন ধরে কাজ করে স্যাচুরেটেড হয়ে যাওয়া, কিন্তু প্রমোশন না হওয়া, ঠিক তাই। একাদশভাবে যোগী সর্পদোষ, সেই ক্ষেত্রে কিন্তু তুমি গেনার। তোমার লাইফের অর্থ, তোমার লাইফের বাড়ি গাড়ি, তোমার লাইফের বিদেশ ভ্রমণ প্রচন্ড ভালোভাবে হবে। দ্বাদশভাবে যদি যোগী সর্পদোষ যদি থাকে, তার কোনো নেগেটিভ কিছু হবে না? নেগেটিভটা খুব কম হয়, কারণ একাদশ ভাব যেহেতু গেনার হাউস, সেখানে কেতু থাকা মানে কিন্তু তার ল্যান্ড, প্রপার্টি, অর্থ সবকিছুই সে কিন্তু পাবে, বৈষয়িক সম্পত্তি। পড়াশোনার ক্ষেত্রটাও ভালো হয়। দ্বাদশভাবে যখন যোগী সর্পদোষ থাকে, তখন সে প্রকৃত যোগী হয়, সে মোক্ষ লাভ করে। মৃত্যুর পর তার বৈরাগ্য যোগ থাকে, এবং 40 বছর বয়সের পর তার জীবনের আর কোনো কিছুই ভালো লাগে না। সে কিন্তু তার মন এবং তার প্রাণ সম্পূর্ণরূপে ঈশ্বরকে সমর্পণ করে বেশিরভাগ ক্ষেত্রে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সে সবার জন্য নয়, হয়তো রাহুর প্রভাব খুব বেশি, হয়তো তার চালিকা প্ল্যানেট রাহু বা শুক্র, তখন কিন্তু সে আবার সাংসারিক জীবনে রয়ে যায়। কিন্তু তার মধ্যে খুব স্পিরিচুয়ালিটি থাকে। কিন্তু দ্বাদশে শনি থাকা বা দ্বাদশে কেতু থাকা, তার আয়ু ভালো থাকবে, কিন্তু তারও কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল ফাড়া এবং শারীরিক রোগ ভোগে ভোগার চান্স কিন্তু থেকে যায়। যে জিনিসটা খুব পরিষ্কার যে আমাদের জন্মছকে যা যা সমস্যা রয়েছে সেগুলো সমাধান বা প্রতিকার করতে হবে, আর যা যা পজিটিভ জিনিস অলরেডি রয়েছে সেগুলোকেও আরেকটু এনহ্যান্স করতে হবে। এইটাই কিন্তু মূল কাজ। তাই যার জন্মছকে সমস্যা রয়েছে সেটাতে চিন্তিত হওয়ার কিছু কারণ নেই, কারণ প্রত্যেকেরই থোড়ি এরকম একদম অ্যাবসলিউটলি পিকচার পারফেক্ট একটা জন্মছক হয় না। তো প্রত্যেকেরই কিছু গুণ থাকে আর কিছু দোষ থাকে। আমাদের মানে ডক্টর সৈনী শাস্ত্রী যেটা বারবার বলেন যে আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছানো, যিনি দোষগুলোকে কমিয়ে দেবেন এবং গুণগুলোকে আরও এনহ্যান্স করবেন। এবং সেই কারণেই কিন্তু ডক্টর সৈনী শাস্ত্রী এত রেগুলারলি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন, বই লিখছেন, দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গাতে সেমিনার করছেন এবং রেগুলার কনসালটেন্সি করছেন, রেগুলার চেম্বারে দেখছেন। আমাদের কাজ হচ্ছে সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ নিয়ে তিনি অবধি পৌঁছে যাওয়া। তার কাছে যারা পৌঁছেছেন, উপকার পেয়েছেন, সেরকম অসংখ্য মানুষের কথা আমরা শুনেছি এর আগে বেশ কিছুদিন ধরে, আগামী দিনেও শুনবো। আজকে এই মুহূর্তে আসুন না শুনে নি কোনো একজনের কথা তার মুখ থেকে। नमस्कार, मैं जयप्रकाश शाह। मैं मैडम के पास करीब 5 से 6 साल से आ रहा हूँ। मैं सबसे पहले अपने वाइफ के साथ आया था, तो उस वक्त मेरे बच्चे का और मेरे लिए रेमेडी के लिए जब मैंने दिखाया तो उन्होंने कहा कि मुझे कुछ इश्यूज़ है मेरे बच्चे को भी, और हम लोगों ने रेमेडीज़ भी लिया और काफ़ी अच्छा रहा, वो काफ़ी हेल्पफुल रहा। उसके बाद उनका मैडम का जो एक्यूरेसी है एस्ट्रोलॉजी में वो काफ़ी बहुत ही ज़्यादा अच्छा है। तो मैं तो रिकमेंड करता हूँ हर किसी को वो आकर के एक बार दिखाए और उनका रेमेडी ज़रूर से ज़रूर ले, वो बहुत ही हेल्पफुल रहेगा सभी के लिए। और मैं तो 5-6 साल से मैडम को जानता हूँ और उनका प्रेडिक्शंस में किसी तरह का कोई डाउट नहीं है। थैंक यू। ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে পৌঁছানোটাও যে খুব একটা ডিফিকাল্ট সেটা নয়। যদি চেম্বারে যেতে চান, কলকাতায় ওনার চেম্বার 25-এর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে, এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন জায়গাতেও উনি চেম্বার করে থাকেন নির্দিষ্ট সময় অনুযায়ী। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হয় এই নাম্বারে ফোন, যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা মেল করতে হবে। এটা কেন বলছি খুব একটা ডিফিকাল্ট নয় ওনার কাছে পৌঁছানো। ধরুন এমন একটা ডিস্টেন্সে আছেন, কোনো চেম্বারে পৌঁছাতে পারছেন না, তাহলে রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা। তাহলে পদ্ধতি একই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার, যে হয় ফোন করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা মেল আইডিতে মেল করতে হবে। শনিদি আজকের মতন তো সময় শেষ, যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু প্রশ্ন তো প্রচুর হবে, কিন্তু প্রচুর সাবজেক্ট নিয়ে আমাদের আলোচনা থাকে। আমরা আবার পরবর্তী পর্বে আসবো নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনায়। তার আগে সকলকেই বলবো আপনারা খুব খুব ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সেটাই কাম্য। তাহলে আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন।